আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? মেয়েরা আমার কথা শুনতে পাচ্ছো? হ্যালো ফাতেমা, লাইবা, সিনথিয়া, কথা শুনতে পাচ্ছো আমার? জি ম্যাম। রেসপন্স করো, আনমিউট করে রাখো, কারণ তোমরা কথা না বললে তো আমি ভাবি যে বোধহয় নেটের লাইন চলে গেছে। গত ক্লাসে আমরা যা পড়েছিলাম মনে আছে? লাইবা বলো, গত ক্লাসে আমরা কি পড়েছি? সবাই আনমিউট করো, সবাই আনমিউট করো। ফাতেমা আনমিউট করো, সিনথিয়া আনমিউট করো। লাইবা বলো, গত ক্লাসে ছিলে তুমি? ম্যাম আমি ছিলাম ম্যাম, কিন্তু ম্যাম নেটের কারণে ম্যাম চলে যাচ্ছিলাম ম্যাম, পড়াটা ম্যাম ধরতে পারিনি। গত ক্লাসে আমরা শ্রমের ধারণা এবং শ্রমের বৈশিষ্ট্য পর্যন্ত পড়েছি। শ্রমের গুরুত্ব বাড়িতে পড়তে বলেছিলাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, যারা জয়েন করেছো তারা সবাই চ্যাট বক্সে শুধু রোল নাম্বারটা লিখবা, নাম লিখার দরকার নেই, শুধু রোল নাম্বারটা লিখে রাখো। চ্যাট বক্সে সবাই সবার রোল নাম্বারটা শুধু লিখো। সবাই স্ক্রিন দেখতে পাচ্ছো? জি ম্যাম। আচ্ছা, আজকে আমরা পড়বো 2.12 শ্রমের প্রকারভেদ। প্রাচীনকাল থেকে অর্থনীতিবিদগণ শ্রমকে উৎপাদনশীল শ্রম এবং অনুৎপাদনশীল শ্রম এই দুই ভাগে ভাগ করেছেন। খেয়াল করো, আমি লাইনের কিছু অংশ আন্ডারলাইন করেছি। এখান থেকে প্রশ্ন হতে পারে যে অর্থনীতিবিদগণ শ্রমকে কত ভাগে ভাগ করেছেন? কি হবে আনসার, বলো। মিস 2 ভাগে ভাগ করেছেন। হ্যাঁ, কি কি? মিস শ্রম আর উৎপাদনশীল শ্রম। উৎপাদনশীল শ্রম এবং অনুৎপাদনশীল শ্রম। তুমি লাইনটা ভালোভাবে দেখো, বইতে আছে তো? জি ম্যাম। স্ক্রিন দেখে বইতে আন্ডারলাইন করে রাখো। অর্থনীতিবিদগণ শ্রমকে দুই ভাগে ভাগ করেছেন, একটি হচ্ছে উৎপাদনশীল শ্রম আর একটি হচ্ছে অনুৎপাদনশীল শ্রম। এই দুই ধরনের শ্রমের মধ্যে ধারণাগত দিক থেকে কিছুটা পার্থক্য লক্ষ্য করা যায়। সেই পার্থক্যটাই তোমাদের বইতে দেওয়া আছে ছকের মধ্যে। দেখো, ছকের মধ্যে 4টি কলাম দেওয়া আছে: মতবাদ, মনীষীগণ, উৎপাদনশীল শ্রম এবং অনুৎপাদনশীল শ্রম। মতবাদের এখানে লেখা আছে ফিজিওক্র্যাটদের মতবাদ, অর্থাৎ এই উৎপাদনশীল শ্রম এবং অনুৎপাদনশীল শ্রম এই দুটো শ্রমের 3টি মতবাদ আছে।
প্রথমটি হচ্ছে ফিজিওক্র্যাটদের মতবাদ, এর পরেরটি হচ্ছে ক্লাসিক্যাল মতবাদ, এর পরেরটি হচ্ছে আধুনিক মতবাদ। আর মনীষীগণ অর্থাৎ এই ফিজিওক্র্যাট মতবাদ কারা দিয়েছেন সেটা হচ্ছে অষ্টাদশ শতাব্দীতে ফ্রান্সে ফিজিওক্র্যাট নামে এক শ্রেণীর লেখক। এই দুটো কলাম দিয়েও প্রশ্ন হতে পারে, যেমন ফিজিওক্র্যাট মতবাদ পরিলক্ষিত হয় কোন শতাব্দীতে, তখন আনসার হবে কি বলো? ফিজিওক্র্যাট মতবাদ কোন শতাব্দীতে প্রচলিত হয়? অষ্টাদশ শতাব্দীতে। কোথায়? মিস ফ্রান্সে। ফ্রান্সে। ঠিক আছে। এখন ফিজিওক্র্যাট মতবাদ অনুযায়ী কি বলা হয়েছে দেখো, যে শ্রম অতিরিক্ত কিছু উৎপাদন করে তাকে উৎপাদনশীল শ্রম বলে। যে শ্রম অতিরিক্ত কিছু উৎপাদন করে তাকে উৎপাদনশীল শ্রম বলে। এই মতবাদ অনুযায়ী যে সকল শ্রমিক কৃষি ক্ষেত্রে অথবা কারখানায় নিযুক্ত কেবল তাদের শ্রমকে উৎপাদনশীল শ্রম বলা হয়। আমি যে লাইনগুলো আন্ডারলাইন করেছি সেগুলো স্ক্রিন দেখে দেখে বইতে আন্ডারলাইন করে নাও। এখান থেকে আমরা সংজ্ঞা পেয়েছি যে ফিজিওক্র্যাট মতবাদ অনুযায়ী উৎপাদনশীল শ্রম কাকে বলে? যে শ্রম অতিরিক্ত কিছু উৎপাদন করে তাকে উৎপাদনশীল শ্রম বলে। আর ফিজিওক্র্যাট মতবাদ অনুযায়ী কাদের শ্রমকে উৎপাদনশীল শ্রম বলা হয় বলো? কাদের শ্রমকে উৎপাদনশীল শ্রম বলা হয়? শব্দগুলো দাগানো আছে তো, বলো। মিস কৃষি ক্ষেত্রে অথবা কারখানায় নিযুক্ত কেবল। কৃষি ক্ষেত্রে অথবা কারখানায় নিযুক্ত শ্রমিকদের শ্রমকে। ওকে ম্যাম। ঠিক আছে। জি আর ম্যাম। উৎপাদনশীল শ্রম পড়লেই তুমি অনুৎপাদনশীল শ্রম লিখতে পারবা। খেয়াল করো, এখানে উৎপাদনশীল শ্রমের সংজ্ঞা দেওয়া ছিল যে শ্রম অতিরিক্ত কিছু উৎপাদন করে, আর অনুৎপাদনশীল শ্রমে করের পরে একটা না শব্দ আছে। খেয়াল করেছো? যে শ্রম অতিরিক্ত কোনো কিছু উৎপাদন করে না তাকে অনুৎপাদনশীল শ্রম বলে। কাজে উৎপাদনশীল শ্রমের সংজ্ঞা শিখলেই অনুৎপাদনশীল শ্রমের সংজ্ঞা লিখতে পারবা। শুধু করের পরে একটা না শব্দ লাগাতে হবে, তাহলে অনুৎপাদনশীল শ্রমের সংজ্ঞা হয়ে যাবে। এই মতবাদ অনুযায়ী যে সকল লোক ব্যবসা বা অন্যান্য কাজে নিযুক্ত তাদের শ্রমকে অনুৎপাদনশীল শ্রম বলা হয়। যে ফিজিওক্র্যাট মতবাদ অনুযায়ী কাদের শ্রমকে অনুৎপাদনশীল শ্রম বলা হয়? কাদের শ্রমকে বলো? মিস লোক ব্যবসায় বা অন্যান্য কাজে নিযুক্ত। ব্যবসা বা অন্যান্য কাজে নিযুক্ত লোকদের শ্রমকে। ঠিক আছে। অর্থাৎ যারা ম্যাম। ব্যবসা করে অথবা অন্যান্য কাজে জড়িত তাদের শ্রমকে অনুৎপাদনশীল শ্রম বলা হয়। কেন তাদের কাজকে অনুৎপাদনশীল শ্রম বলা হচ্ছে দেখো, কারণ এই শ্রমের দ্বারা কোনো কিছু অতিরিক্ত উৎপাদিত হয় না, কেবল দ্রব্যই হস্তান্তরিত হয়। খেয়াল করে আমি আন্ডারলাইন করেছি, দ্রব্যই হস্তান্তরিত হয়। অনেক সময় প্রশ্ন হয় যে অনুৎপাদনশীল শ্রম দ্বারা কি হস্তান্তরিত হয়, তখন আনসার কি হবে? আমার প্রশ্ন বুঝতে পারোনি? অনুৎপাদনশীল শ্রম দ্বারা কি হস্তান্তরিত হয়? দ্রব্য। দ্রব্য। হ্যাঁ, ঠিক আছে, দ্রব্য। এই গেল আমাদের ফিজিওক্র্যাটদের মতবাদ। এখন আমরা পড়ছি ক্লাসিক্যাল মতবাদ। অ্যাডাম স্মিথ, জে এস মিল, রিকার্ডো প্রমুখ ক্লাসিক্যাল অর্থনীতিবিদ। অনেক সময় প্রশ্ন হয় যে ক্লাসিক্যাল মতবাদের প্রবক্তা কারা?
অর্থাৎ ক্লাসিক্যাল মতবাদ প্রচলন করেছেন কারা? তখন আনসার কি হবে? আমার কথা শুনতে পাচ্ছ সবাই? সবাইকে আমি আনমিউট করতে বলেছি, সবাই মিউট করে আছো, আনমিউট করো। ফাতেমা, জান্নাতুল, সিদরাতুল, সিনথিয়া, জান্নাত রাইসা, সবাই আনমিউট করো। জি মিস। প্রশ্নের উত্তর দিবা, কথা বললে সাথে সাথে রেসপন্স করবা, রেসপন্স না করলে তো আমি বুঝতে পারি না যে তোমরা আছো না চলে গেছো। জি ক্লাসিক্যাল মতবাদের প্রবক্তা কারা? মিস আমি বুঝিনি এটা। কি বুঝনি? মিস আমি মাত্র জয়েন দিছি ক্লাসে, তো আমি বুঝিনি। ম্যাম বলবো? বলো, আমি তো অনেকক্ষণ ধরেই বলছি যে রেসপন্স করো, কেউ তো রেসপন্স করছো ম্যাম না। নেট প্রবলেমের কারণে ভালো শুনতে পাচ্ছিলাম না। ক্লাসিক্যাল মতবাদের প্রবক্তা হলেন অ্যাডাম স্মিথ, জে.এস. মিল, রিকার্ডো আর জি, ঠিক আছে। এখন ক্লাসিক্যাল মতবাদ অনুযায়ী উৎপাদনশীল শ্রম কাকে বলে? দেখো, যে শ্রম বস্তুজাত কোনো দ্রব্য উৎপাদন করে তাকে উৎপাদনশীল শ্রম বলে। বস্তুজাত কোনো দ্রব্য অর্থাৎ দেখা যাবে, ধরা যাবে, ছোঁয়া যাবে, এইরকম দ্রব্য উৎপাদন করে যে শ্রম, তাকে বলা হচ্ছে উৎপাদনশীল শ্রম। এই মতবাদ অনুযায়ী অর্থাৎ ক্লাসিক্যাল মতবাদ অনুযায়ী কৃষকদের শ্রম, জেলে, তাঁতি বা কারখানার শ্রমিকের কাজকে উৎপাদনশীল শ্রম বলা হয়। অনেক সময় প্রশ্ন হয় যে ক্লাসিক্যাল মতবাদ অনুযায়ী কাদের শ্রমকে উৎপাদনশীল শ্রম বলা হয়? বলো। কৃষকের শ্রম, জেলে, তাঁতি বা কারখানার শ্রমিককে। শ্রমিকদের শ্রমকে, ঠিক আছে। এখন চলে যাচ্ছি আমরা অনুৎপাদনশীল শ্রম। আমি একটু আগেও বলেছি যে উৎপাদনশীল শ্রমের সংজ্ঞা শিখলেই তুমি অনুৎপাদনশীল শ্রম লিখতে পারবে। খেয়াল করো, উৎপাদনশীল শ্রমে বলেছে যে শ্রম বস্তুজাত কোনো দ্রব্য উৎপাদন করে, আর অনুৎপাদনশীল শ্রমে লিখেছে যে শ্রম বস্তুজাত কোনো দ্রব্য উৎপাদন করে না। খেয়াল করেছো যে উৎপাদনশীল শ্রমে করে আর অনুৎপাদনশীল শ্রমে করে না, তাকে অনুৎপাদনশীল শ্রম বলে। এই মতবাদ অনুযায়ী ডাক্তার, আইনজীবী, রিক্সা শ্রমিক প্রভৃতি কাজকে অনুৎপাদনশীল শ্রম বলা হয়। অনেক সময় প্রশ্ন হয় যে ক্লাসিক্যাল মতবাদ অনুযায়ী কাদের শ্রমকে অনুৎপাদনশীল শ্রম বলা হয়? বলো কাদের? ডাক্তার, আইনজীবী, রিক্সা শ্রমিক প্রভৃতির কাজকে অনুৎপাদনশীল শ্রম বলা হয়। ভেরি গুড, ভেরি গুড। অনেক সময় প্রশ্ন হয় যে ক্লাসিক্যাল মতবাদ অনুযায়ী উৎপাদনশীল শ্রম কাকে বলে? তখন কি হবে আনসার? মিস কৃষকদের শ্রম, জেলে, তাঁতি নো, বা সংজ্ঞা তো লিখাই কারখানার আছে, তুমি আমার প্রশ্ন বুঝোনি। ক্লাসিক্যাল মতবাদ অনুযায়ী উৎপাদনশীল শ্রম কাকে বলে? যে শ্রম বস্তুজাত কোনো দ্রব্য উৎপাদন করে যে শ্রম বস্তুজাত কোনো দ্রব্য উৎপাদন করে তাকে উৎপাদনশীল তাকে শ্রম বলে। শ্রম বলে। হ্যাঁ, ঠিক আছে। আর ওই যে কৃষক, জেলে, তাঁতি বা কারখানার শ্রমিক, এগুলো হচ্ছে উদাহরণ, এদের শ্রমকে বলা হচ্ছে উৎপাদনশীল শ্রম। আমার কথা ক্লিয়ার হয়েছে সবার কাছে? জি ম্যাম। জি মিস। এরপরে দেখো আধুনিক মতবাদ। যে শ্রম উপযোগ সৃষ্টি করে তাকে উৎপাদনশীল শ্রম বলে। আধুনিক মতবাদ অনুযায়ী উৎপাদনশীল শ্রম কাকে বলে? যে শ্রম উপযোগ সৃষ্টি করে তাকে উৎপাদনশীল শ্রম বলে। এখন আমাকে বলো উপযোগ কি? এটা ফার্স্ট চ্যাপ্টারেই তোমরা পড়েছো, উপযোগ কি? ম্যাম উপযোগ হলো অভাব পূরণের ক্ষমতা।
হ্যাঁ, কোনো বস্তুর মধ্যে মানুষের অভাব পূরণের যে ক্ষমতা আছে সেটাকেই সেই বস্তুর উপযোগ বলা হয়, তাই তো? জি মিস। আচ্ছা, ঠিক আছে। অর্থাৎ এই সংজ্ঞাটাকেই আরেকটু ভেঙে ওরা লিখেছে, দেখো, যে শ্রম দ্বারা বস্তুগত অথবা অবস্তুগত দ্রব্য উৎপাদন করা হয় এবং যা মানুষের অভাব মেটাতে সক্ষম তাই হলো উৎপাদনশীল শ্রম। এই বিচারে অর্থাৎ এই সংজ্ঞা অনুযায়ী শিক্ষক, ডাক্তার, আইনজীবী প্রভৃতি লোকের কাজও উৎপাদনশীল শ্রমের অন্তর্ভুক্ত। কথাটা কি ক্লিয়ার হয়েছে? আধুনিক মতবাদে বলেছে যে শ্রম উপযোগ সৃষ্টি করতে পারে তাকে উৎপাদনশীল শ্রম বলে। অর্থাৎ যে শ্রম বস্তুগত অথবা অবস্তুগত দ্রব্য উৎপাদন করে এবং যা মানুষের অভাব মেটাতে সক্ষম, সেটাই হচ্ছে উৎপাদনশীল শ্রম। এই দিক থেকে শিক্ষক, ডাক্তার, আইনজীবী প্রভৃতি লোকের কাজও উৎপাদনশীল শ্রমের অন্তর্ভুক্ত। একটু খেয়াল করো, ক্লাসিক্যাল মতবাদে আমরা পড়েছি যে ডাক্তার, আইনজীবী, রিক্সা চালক এদের শ্রমকে অনুৎপাদনশীল শ্রম বলেছে, ঠিক আছে? কিন্তু আধুনিক মতবাদে এদের শ্রমকেও আবার উৎপাদনশীল শ্রম বলেছে। কাজে প্রতিটা মতবাদ অনুযায়ী আলাদা আলাদা যে ধারণা সেটা তোমরা ক্লিয়ার রাখবা। আধুনিক মতবাদ অনুযায়ী অনুৎপাদনশীল শ্রমটা কি, দেখো, যেই শ্রম কোনো উপযোগ সৃষ্টি করতে পারে না, এখানে উপযোগ সৃষ্টি করে আর এখানে উপযোগ সৃষ্টি করে না, তাকে অনুৎপাদনশীল শ্রম বলে। যেমন কোন রাজমিস্ত্রি দালান তৈরি করার সময় কিছু কাজ করে যদি তা ভেঙে ফেলে তবে ওই কাজের কোনো উপযোগ থাকে না, এবং এরূপ অবস্থায় রাজমিস্ত্রির এই কাজকে অনুৎপাদনশীল শ্রম বলা হবে। উদাহরণটা ক্লিয়ার হয়েছে সবার কাছে? আচ্ছা, এখন আমাকে বলো তো, উৎপাদনশীল শ্রম এবং অনুৎপাদনশীল শ্রমের মতবাদ কয়টি? দ্রুত বলো। শ্রমকে যে দুই ভাগে ভাগ করা হয়েছে, উৎপাদনশীল এবং অনুৎপাদনশীল শ্রম, এই উৎপাদনশীল এবং অনুৎপাদনশীল শ্রমের মতবাদ কয়টি? কয়টি মতবাদ দেওয়া হয়েছে? তিনটি। কি কি? কি কি মতবাদ বলো? বইটা আছে না সবার কাছে? সবার সামনে বই আছে? জি মিস। হ্যাঁ, তাতে বই দেখে তো তুমি বলতেই পারো, তো চুপ করে আছো কেন? বলো, সেই মতবাদগুলোর নাম কি বলো? ফিজিওক্রাটদের মতবাদ, ক্লাসিক্যাল মতবাদ, আধুনিক মতবাদ। হ্যাঁ, তো এটা বলতে এত সময় নিচ্ছ কেন? শ্রমকে উৎপাদনশীল শ্রম এবং অনুৎপাদনশীল শ্রম এই দুই ভাগে ভাগ করেছেন কারা? বলো তো, কারা শ্রমকে উৎপাদনশীল এবং অনুৎপাদনশীল এই দুই ভাগে ভাগ করেছেন? আমার প্রশ্ন বুঝতে পেরেছো? অর্থনীতিবিদগণ। অর্থনীতিবিদগণ, ভেরি গুড। এখন দেখো, ছকের নিচে যেটা দেখো, উৎপাদনশীল ও অনুৎপাদনশীল শ্রম ছাড়াও শ্রমকে শারীরিক শ্রম এবং মানসিক শ্রম এই দুই ভাগেও ভাগ করা যায়। অর্থনীতিবিদরা শ্রমকে দুই ভাগে ভাগ করেছেন, উৎপাদনশীল এবং অনুৎপাদনশীল।
এখন বলা হচ্ছে যে এই উৎপাদনশীল এবং অনুৎপাদনশীল ছাড়াও শ্রমকে আরো দুই ভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে শারীরিক শ্রম এবং মানসিক শ্রম। শারীরিক শ্রমটা কি, দেখো ফিজিক্যাল লেবার। কোন ব্যক্তির কায়িক শ্রমকে শারীরিক শ্রম বলে। এই লাইনটা দিয়ে যদি জ্ঞানমূলক প্রশ্ন হয় যে শারীরিক শ্রম কি, তখন লিখতে পারবে যে কোন ব্যক্তির কায়িক শ্রমকে শারীরিক শ্রম বলে। তবে শুধুমাত্র কায়িক শক্তি, কায়িক মানে কি বলো? শারীরিক শ্রম দৈহিক যেটা বলে, মানে দেহের, শরীরের। আচ্ছা এখন দেখো, তবে শুধুমাত্র কায়িক শক্তি বা শারীরিক শ্রম দিয়ে কোনো কাজ সম্পাদন করা যায় না। এক্ষেত্রে মানসিক শ্রম বা বুদ্ধির সংযোজন ঘটাতে হয়। অর্থাৎ শুধুমাত্র শরীরের শ্রম দিয়েই সম্পূর্ণ কাজ সম্পাদন করা যায় না, সেক্ষেত্রে কিছু মানসিক শ্রম বা বুদ্ধিরও দরকার হয়। একটা উদাহরণ দিয়েছে দেখো, যেমন একজন রিক্সা চালক যে শ্রম দিয়ে রিক্সা চালায় সেখানে অবশ্যই শারীরিক শ্রম বেশি, তবে সেখানে কি মানসিক শ্রম নেই? অবশ্যই আছে। রিক্সা চালানোর সময় কখন ব্রেক ধরতে হবে, কখন ডানে বা বামে যেতে হবে ইত্যাদি বিষয়ে তাকে অবশ্যই চিন্তা করতে হয়। তবে এক্ষেত্রে শারীরিক শ্রমের তুলনায় মানসিক শ্রম অত্যন্ত কম, তাই রিক্সা চালকের শ্রমকে শারীরিক শ্রম বলা হয়। এটা কি বুঝেছো? উদাহরণটা বুঝেছো? জি মিস। তাহলে শারীরিক শ্রমের মূল কথা হচ্ছে যে কোনো ব্যক্তির দৈহিক শ্রম বা কায়িক শ্রমকে শারীরিক শ্রম বলা হয়, যে শুধুমাত্র শারীরিক শ্রম দিয়ে কোনো কাজ সম্পূর্ণভাবে সম্পাদন করা যায় না, সেক্ষেত্রে কিছু মানসিক শ্রমেরও প্রয়োজন হয়। যেমন রিক্সা চালক যখন রিক্সা চালান তখন অবশ্যই এটা শারীরিক শ্রম, তবে সেখানে তার মানসিক শ্রমও আছে। মানসিক শ্রমটা কি, যে রিক্সা চালানোর সময় তিনি খেয়াল করেন যে কখন ব্রেক ধরতে হবে, কখন তাকে ডানে যেতে হবে, কখন তাকে বামে যেতে হবে, এই বিষয়গুলো অবশ্যই তাকে চিন্তা করতে হয়। এই যে চিন্তা করছে এটাই কিন্তু তার মানসিক শ্রম, কিন্তু এক্ষেত্রে মানসিক শ্রমের পরিমাণটা হচ্ছে অত্যন্ত কম, সেই কারণে রিক্সা চালকের শ্রমকে বলা হয় শারীরিক শ্রম। অর্থাৎ তার শারীরিক শ্রমটা বেশি, মানসিক শ্রমটা কম। এরপরে চলে যাচ্ছে আমরা মানসিক শ্রম বা মেন্টাল লেবার। কোন ব্যক্তির অকায়িক শ্রমকে মানসিক শ্রম বলে, অর্থাৎ শারীরিক শ্রম না যেটা, সেটাই হচ্ছে মানসিক শ্রম। মানসিক শ্রমের ক্ষেত্রে শারীরিক শ্রমের প্রয়োজন হয়, তবে সেটা পরিমাণে খুব কম। যেমন একজন উকিল যে কাজটি করেন তা অবশ্যই মানসিক শ্রম, তবে এক্ষেত্রে কি শারীরিক শ্রম নেই? অবশ্যই আছে। তিনি যে তথ্য সংগ্রহ করেন, তথ্য সংরক্ষণ করেন, ফাইল তৈরি ও উপস্থাপন করেন, এই সবই হচ্ছে শারীরিক শ্রম। তাই বলা যায় শুধুমাত্র মানসিক শ্রমকেও শ্রম বলা যায় না, এক্ষেত্রে শারীরিক শ্রমের প্রয়োজন হয়। পরিশেষে আমরা বলতে পারি শ্রমকে একদিকে যেমন উৎপাদনশীল ও অনুৎপাদনশীল এই দুই ভাগে ভাগ করা যায়, অন্যদিকে তেমনি একে শারীরিক শ্রম ও মানসিক শ্রম এই দুই ভাগেও ভাগ করা যায়। মোট কথা, কোনো কাজই এককভাবে সম্পাদন করা সম্ভব হয় না, সেক্ষেত্রে শারীরিক শ্রম যেমন দরকার, মানসিক শ্রমেরও দরকার। তবে কোনো কোনো ক্ষেত্রে শারীরিক শ্রমটা বেশি দরকার হয় এবং কোনো কোনো ক্ষেত্রে মানসিক শ্রমটা বেশি দরকার হয়। ঠিক আছে? যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার এদের শারীরিক শ্রম কম কিন্তু মানসিক শ্রমটা বেশি। আবার রিক্সা চালক বা ড্রাইভার যারা আছেন তাদের হচ্ছে শারীরিক শ্রমটা বেশি কিন্তু মানসিক শ্রমটা কম। অর্থাৎ যে কোনো শ্রমের ক্ষেত্রেই শারীরিক এবং মানসিক এই দুই ধরনের শ্রমেরই দরকার হয়। ক্লিয়ার হয়েছে সবার কাছে শারীরিক শ্রম এবং মানসিক শ্রম? জি মিস। আচ্ছা, এই দুটো দিয়েও প্রশ্ন হতে পারে, শারীরিক শ্রম বলতে কি বোঝায়, মানসিক শ্রম বলতে কি বোঝায়।
কাজে এই দুটো শ্রম সম্পর্কেও ভালোভাবে ধারণা রাখবে। চলে যাচ্ছে আমরা 2.13 শ্রমের যোগান। কাজ সম্পাদনের জন্য যে পরিমাণ শ্রমিকের প্রয়োজন হয় তার যোগানকে শ্রমের যোগান বলে। আচ্ছা সরি, পরে যারা জয়েন করেছো তারা চ্যাট বক্সে শুধু রোল নাম্বারটা লিখে ফেলো। ক্লাসে পরে যারা জয়েন করেছো তারা চ্যাট বক্সে রোল নাম্বারটা লিখে ফেলো। আচ্ছা, শ্রমের যোগানের প্রথম লাইনটি দেখো আমি আন্ডারলাইন করেছি। এখান থেকে যদি প্রশ্ন হয় যে শ্রমের যোগান কি বা শ্রমের যোগান কাকে বলে, তখন এই লাইনটি দিয়ে আনসার লিখবে। ঠিক আছে? যে কাজ সম্পাদনের জন্য যে পরিমাণ শ্রমিকের প্রয়োজন হয় তার যোগানকে শ্রমের যোগান বলে। শ্রমের যোগান মূলত জনসংখ্যা থেকে আসে, তবে জনসংখ্যার পরিমাণ ছাড়াও শ্রমের দক্ষতার মাধ্যমেও শ্রমের যোগান বৃদ্ধি করা যেতে পারে। নিচে শ্রমের যোগান সম্পর্কে আলোচনা করা হলো। অর্থাৎ শ্রমের যোগান দুটো দিক থেকে আসে, সেটা হচ্ছে জনসংখ্যা, আরেকটি হচ্ছে শ্রমিকের দক্ষতা। প্রথমটি দেখো জনসংখ্যা বা পপুলেশন। শ্রম যোগানের প্রথম ও প্রধান উৎস হলো দেশের মোট জনসংখ্যা। এই লাইনটিতে অনেক সময় বহু নির্বাচনী প্রশ্ন হয় যে শ্রম যোগানের প্রথম ও প্রধান উৎস কোনটি, তখন আনসার হবে দেশের মোট জনসংখ্যা। এই দৃষ্টিকোণ থেকে যে দেশে যত বেশি জনসংখ্যা বিদ্যমান সেই দেশে শ্রমের যোগান তত বেশি। তবে শ্রমের যোগান বলতে দেশের মোট জনসংখ্যাকেই বোঝায় না। মোট জনসংখ্যা থেকে শিশু, বৃদ্ধ ও কর্মক্ষমতাহীন লোকদের বাদ দিয়ে শ্রমের যোগান নির্ণয় করা হয়। অর্থাৎ একটি দেশে মোট যে জনসংখ্যা আছে সেই মোট জনসংখ্যার সবাই কিন্তু কাজ করতে পারে না, অর্থ উপার্জন করতে পারে না। এ কারণে বলা হয়েছে যে মোট জনসংখ্যা থেকে শিশু, বৃদ্ধ এবং কর্মক্ষমতাহীন যারা আছেন তাদের বাদ দিয়ে শ্রমের যোগান নির্ণয় করতে হয়। এটুকুন ক্লিয়ার হয়েছে সবার কাছে? শ্রম যোগানের প্রথম ও প্রধান উৎস হচ্ছে সেই দেশের মোট জনসংখ্যা। মোট জনসংখ্যা থেকে শিশু, বৃদ্ধ ও কর্মক্ষমতাহীন লোকদের বাদ দিয়ে শ্রমের যোগান নির্ণয় করা হয়। এরপরে হচ্ছে শ্রম দক্ষতা। জনসংখ্যার মতো শ্রম দক্ষতাও শ্রম যোগানের একটি অন্যতম উৎস হিসেবে বিবেচিত হয়। কোন দেশে জনসংখ্যা কম থাকলেও শ্রম দক্ষতা বেশি হওয়ার কারণে, অত্যধিক মানে অনেক বেশি হওয়ার কারণে সেখানে শ্রমের যোগান বৃদ্ধি পায়। উদাহরণের মাধ্যমে বিষয়টি তুলে ধরা হলো, যেমন কোন একটি দেশে কর্মক্ষম ব্যক্তির সংখ্যা 1 কোটি এবং তাদের কর্মদক্ষতা সাধারণ মানের, অর্থাৎ তাদের দক্ষতা খুব বেশি না, সাধারণ মানের দক্ষতা। কিন্তু আরেকটি দেশে কর্মক্ষম জনসংখ্যা তাদের অর্ধেক, অর্থাৎ মাত্র 50,000, তবে তাদের কর্মক্ষমতা দ্বিগুণ। এক্ষেত্রে উভয় দেশের শ্রম যোগান সমান হবে। উদাহরণটা কি বুঝতে পেরেছো সবাই? বলছে একটি দেশের কর্মক্ষম অর্থাৎ কাজ করতে সক্ষম এমন মানুষের সংখ্যা হচ্ছে 1 কোটি, কিন্তু তাদের কাজের দক্ষতা হচ্ছে সাধারণ মানের। কিন্তু আরেকটি দেশে কর্মক্ষম জনসংখ্যা তাদের অর্ধেক, অর্থাৎ 1 কোটির অর্ধেক, 50,000। 50,000 কেন হবে?
অর্থাৎ তাদের 50,000 মাত্র 50,000, তবে তাদের কর্মক্ষমতা দ্বিগুণ। অর্থাৎ আগের দেশের কর্মীদের কর্মদক্ষতা যা ছিল, পরের দেশের কর্মীদের কর্মদক্ষতা হচ্ছে প্রথম দেশের তুলনায় দ্বিগুণ। সেক্ষেত্রে উভয় দেশের শ্রম যোগান সমান হবে। শ্রম যোগানের উপর একটি দেশের অর্থনৈতিক অবস্থা ব্যাপকভাবে নির্ভর করে, তবে সকল দেশের শ্রমের যোগান সমান নয়। এই কারণে বর্তমানে অত্যধিক জনসংখ্যা অধ্যুষিত দেশ থেকে শিল্পোন্নত দেশগুলো প্রচুর পরিমাণে শ্রমিককে নিয়োগদান করছে। এক্ষেত্রে নিয়োগপ্রাপ্ত শ্রমিকদের কর্মদক্ষতাকেও বিশেষভাবে বিবেচনা করা হয়। আচ্ছা, আমাদের মূল কথা যেটা, যে শ্রমের যোগান নির্ভর করে একটি দেশের জনসংখ্যা এবং শ্রমিকদের কাজের দক্ষতার উপর। ঠিক আছে, জনসংখ্যার ব্যাখ্যা দেওয়া হয়েছে, শ্রমিকের দক্ষতা কি সেটাও ব্যাখ্যা দেওয়া হয়েছে। এই শ্রমের যোগান ভালোভাবে পড়বা। অনেক সময় এখান থেকেও প্রশ্ন হয় যে শ্রমের যোগান বলতে কি বোঝায়। কথা ক্লিয়ার হয়েছে সবার কাছে? আচ্ছা, রোল নাম্বার কে লিখোনি? 7 জনের রোল নাম্বার দেখা যাচ্ছে। ফারজানা, আনমিউট করো। রোল নাম্বার লিখেছো? জি ম্যাম, লিখেছি তো। কিন্তু আমার এখানে 7 জনকে দেখাচ্ছে। মিস আমার তো 219। হ্যাঁ, ফাতেমা লিখেছো? কেউ একজন লিখুনি? জি মিস। জান্নাতুল লিখেছো? জি মিস, লিখেছি। লাইবা, জি মিস, লিখেছি। লামিসা, লামিসার রোল নাম্বার লিখেছো? জি মিস। চ্যাট বক্সে তোমার রোল নাম্বার লিখেছো? তুমি কি বলো, বুঝতে পারছি না, ইয়েস নাকি নো? সিদ্রাতুল, মিস লিখেছি। আচ্ছা, লামিসা লিখিনি, যে এখন লিখেছে। আজকে আমরা যা পড়েছি সবাই কি বুঝতে পেরেছো? আজকের পড়া নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারো। কোনো প্রশ্ন নেই? শারীরিক শ্রম কাকে বলে বলো একজন? শারীরিক শ্রম কাকে বলে? কোনো ব্যক্তির কায়িক শ্রমকে শারীরিক শ্রম বলে। ভেরি গুড। আর মানসিক শ্রম কাকে বলে? কোনো ব্যক্তির অকায়িক শ্রমকে মানসিক শ্রম বলে। আচ্ছা, এখন কোনো কাজ করার জন্য শুধু শারীরিক শ্রম অথবা শুধু মানসিক শ্রম কি যথেষ্ট? না, দোনোটাই, একটু হলেও দোনোটা দরকার। দরকার। কখনো শারীরিক শ্রম বেশি দরকার এবং কখনো মানসিক শ্রমটা বেশি দরকার। ভেরি গুড। ফিজিওক্র্যাট মতবাদ অনুযায়ী উৎপাদনশীল শ্রম কাকে বলে? কে বলবা? জান্নাত রাইসা বলো, ফিজিওক্র্যাট মতবাদ অনুযায়ী উৎপাদনশীল শ্রম কাকে বলে? জান্নাত রাইসা, আনমিউট করো। ম্যাম এটা পারছিলাম না।
তোমার সামনে বই আছে? জি ম্যাম, এক তো- মিনিট ম্যাম। বই থাকলে তো বইতে লিখাই আছে। তুমি শুরু থেকে ক্লাস করনি? নো ম্যাম, আমার নেট প্রবলেমের কারণে একটু পরে জয়েন দিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, আমার এখানে সময় শেষ দেখাচ্ছে। আজকে যা পড়েছি আমরা সবাই বাসায় আরেকবার দেখবা, ঠিক আছে? যতটুকু পড়েছি ততটুকু বাসায় আরেকবার দেখবা, তা নাহলে ভুলে যাবা। সবাই ভালো থেকো। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আবার কথা হবে আমাদের। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম।